I would like to introduce to our next speaker, Dr. Devaprakash, Assistant Professor, Secretary University. Dr. Devaprakash completed his PhD in Chemistry from Jadavpur University, India, in 2008, and MSc from Indian Institute of Technology, Guwahati, in 2010. He did his PhD from Indian Association for Articulation of Science in 2016. Then he moved to Belgium at the University Catholic Leuven for his postdoctoral research after receiving Bespoke postdoctoral fellowship. His research interests are transition metal complexes mediated organic transformation, results in heterogeneous catalysts for organic transformation and environmental regulation, small molecule activation using bio-inspired approaches, photocatalysis using immobilized catalysts and hybrid nanomaterials. He has several publications in internationally reputed journals. I will take the honor to invite Dr. Sheikh on the stage. Stage is yours. Good afternoon, everyone. First of all, I would like to thank the organizers for inviting me to present my talk here. So it has been a great experience coming to Bangladesh College. So my topic is basically on making you aware about the water. That the water which we drink or which is available after treatment from the sewage plant. Is it really safe to drink? That's what today's my talk will be focusing on this particular topic. Okay. So why we need the water purification technologies? But the most important thing is waterborne diseases will take a lead in the next generation not address to. Almost 80% of Indian water bodies fall under the polluted category. So for example, let's see major water pollution. এখন আমাদের এখানে কি মেজর ওয়াটার পলিউশন আছে আমি তোমাদেরকে কোশ্চেন মাঝে মাঝে জিজ্ঞাসা করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল একটা জিনিস আমরা সবসময় শুনে থাকি ইনঅর্গানিক হেভি মেটাল ইম্পিউরিটি। ফর এক্সাম্পল আমি আমার বাড়ি হচ্ছে সোনারপুর বায়ুপুর রেঞ্জ, ওই রেঞ্জে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এখন তো আমরা ডিপেন্ড করছি আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপর। মিউনিসিপ্যালিটি থেকে এখন কি বাড়িতে বাড়িতে জল পৌঁছচ্ছে, কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিচে খুব বিষাক্ত একটা পয়জন জিনিস আছে, কি জানো? আর এক্স্যাক্টলি আর্সেনিক পলিউশন। So এখন অবধি কোনো টেকনোলজি ইজ নট ডেভেলপড সো ফার দ্যাট কুড বি যেটাকে ইউজ করা যাবে ফর রিমুভিং আর্সেনিক। এখন অবধি সেরকম টেকনোলজি নেই, বাস্তব কথা। সিমিলারলি অনেক রকমের হেভি মেটাল ইম্পিউরিটিস পাওয়া যায়, ফর এক্সাম্পল ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম। এটা তো এক রকমের ইনঅর্গানিক হেভি মেটাল ইম্পিউরিটি। এটা ছাড়া নিউক্লিয়ার রেডিওঅ্যাক্টিভ পলিউটেন্টস, এটা আশা করি সবাই জানো যে নিউক্লিয়ার পলিউটেন্টস আর ভেরি মাচ হ্যাজার্ডাস। আজকাল যেভাবে যুদ্ধ লাগছে চারিদিকে, নিউক্লিয়ার বম্বস তৈরি হচ্ছে, দেন নিউক্লিয়ার বেসড পাওয়ার প্রসেস তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশন জন্য। তো ডেফিনেটলি যেটা জেনারেট হবে তার একটা বাই প্রোডাক্ট ডেফিনেটলি থাকে। তো ঠিক এই বাই প্রোডাক্ট কোথায় ডিপেন্ড করবে? সব যে চলে যাচ্ছে কোথায়? আইদার ওশিয়ান বা রিভার বা ল্যান্ডে ডিকম্পোজ হচ্ছে, but they are not decomposed or not biodegradable, মানে ওটা বায়োলজিক্যাল সিস্টেমে ওটা ডিগ্রেড হয় না, থেকেই যায়। তোমাদের আশা করি কোনো নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট মনে আছে বা জানো? এক্স্যাক্টলি এখন রিসেন্টলি ওই পেপারে প্রচুর আসে যে ডগস ওখানে এখন পাওয়া যাচ্ছে যারা ওটা অলরেডি অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে। সো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টে যদি কি আস্তে 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 ও ডেভেলপ করে যাবে। তো ডগের উপর এখন স্টাডি হচ্ছে যে কি করে নিউক্লিয়ার ওই পরিবেশে কিভাবে ওরা স্টেবল থাকতে পারে। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ক্লাস। আরেকটা বেস আছে মাইক্রোবিয়াল এন্ড বায়োলজিক্যাল বেস। সো হোয়াট ইজ দিস টাইপ অফ বেস? অনেক দেখবে জলের মধ্যে মাইক্রো অর্গানিজমস থাকে,
তাহলে আমরা জানি সবাই বাচ্চাকে বলতে গেলে বলে এই জলের মধ্যে এক ব্যাকটেরিয়া আছে, এগুলো আছে বা এই জীবাণু আছে। তো এই সব বেসিক্যালি দিস আর মাইক্রোবিয়াল এন্ড বায়োলজিক্যাল বেস। নাও কামিং টু আ মেজর বেস দ্যাট ইজ মাইক্রোস্কোপিক বেস। এখন এটা হট টপিক অফ রিসার্চ, কি করে এটাকে বের করা যায়, কি চারিদিকে যাও কি পাবে। আগের দিনে আমরা বাজার করতাম, আমি হয়তো করিনি, আমার বাবারা হয়তো করতেন ফ্রমাই নিয়ে আসতেন, কাগজে ফ্রমা, দ্যাট ওয়াজ বায়োডিগ্রেডেবল বা জুটকে বাংলায় কি বলে, ওটা দিয়ে আমরা ইউজ করতাম। এখন থেকে ব্যাগও দিয়েছে সোর্স ফর এক্সাম্পল ইটস ইকোনমিক্যালি সার্ভাইভেবল, ইটস সাস্টেনেবল টেকনোলজি। আগের দিনের মধ্যে পলিস্টার ব্যাগ দেওয়া হচ্ছে, সো এটাই বেস্ট, কিন্তু আমরা ভুলে গেছি কেন, আমরা সিম্পলিসিটি চাই। তো বিকজ অফ দিস সিম্পলিসিটি হোয়াট হ্যাপেন্স, we are taking this packaged drinking water. এখন আমাদের নতুন রিপোর্ট আছে packaged drinking water is not safe for drinking. It's a new report. So the thing, একটা টাইম আসবে যখন সব জায়গায় প্লাস্টিক থেকে নতুন একটা আরেকটা জেনারেট হয়েছে মাইক্রোপ্লাস্টিক। So everywhere you will find now microplastics. Okay, another thing is thermals. But today আমার যে টপিকটা যেখানে আমরা ফোকাস করব সেটা হচ্ছে নিউ টার্ম মাইক্রোপলিউশন। কারোর আইডিয়া আছে হোয়াট ইজ মাইক্রোপলিউশন? জাস্ট সিম্পলি বললে যথেষ্ট। মাইক্রোপলিউশন এটা কি বলতে চাইছি, যেটা ম্যাক্রো লেভেল নয়, মাইক্রো লেভেলে okay, microplastic inclusion is one part. Any other specifically micropollution মানে কি? কোনো একটা micropollution বাট এটা ফার্স্ট টাইম শুনছো? মাইক্রো লেভেলে হবে আর মাস লেভেলে। ওকে, সো লেট মি আজকে তাহলে টপটা ভালোই হবে যে তোমরা জানো না এটা, তাহলে আমি তোমাকে অ্যাভয়েড করতে পারি, যে জানতে তাহলে অ্যাভয়েড করে দাও। ঠিক আছে, লেটস সি। These are micropollutions. These are organic chemicals found in very small, very small amount. মানে যে অর্গানিক কম্পাউন্ড আমরা ডিল করি আজকালকার দিনে সেগুলো খুব কম অ্যামাউন্টে বুঝি, প্লিজ up to the level of grams per liter, milligram per liter or microgram per liter. If it is found in water, then it becomes a pollutant. যদি জলের মধ্যে এই মিলিগ্রাম পার লিটার বা মাইক্রোগ্রাম পার লিটার একটা সার্টেন লিমিট আছে, সেই লিমিট থাকে, দ্যাট বিকামস আ মাইক্রোপলিউটেন্ট। এটা হচ্ছে নতুন জেনারেশনের পলিউটেন্ট। ইট ইজ অলসো নাম, এটাকে আরেকটা নাম বলা হয় এমার্জিং পলিউটেন্ট। দিস ইজ দ্য নিউ পলিউটেন্ট। এটার মধ্যে কে কে পড়ে? ইন সিম্পল ক্লাসিফিকেশন যদি আমি বলি একটা পেস্টিসাইড। পেস্টিসাইড কোথায় ইউজ হয়? আগেকার যুগে ইউজ হতো না, এখন ইউজ হচ্ছে চারিদিকে। পেস্টিসাইড ইউজ করলে, স্প্রে করলে টেক আউট অফ কি হচ্ছে, ওইটা দিয়ে সঙ্গে দেখবে যেখানে কাল্টিভেশন হয় সেখানে কিন্তু চাষের কাছাকাছি জলের সংখ্যা থাকে, তো সিম্পলি ওটা ওয়াশ আউট হয়ে যাবে জলে। সো দিস अगेन এন্টার্স ইনটু দ্য ইকোসিস্টেম। এবার মাছ খেলো, সেই মাছটা আমরা আবার খাচ্ছি, তো ইনডিরেক্টলি এভরিথিং ইজ গোইং ইনসাইড আস অনলি। আমরা আমাদেরকে বাঁচানোর জন্য টেকনোলজি ডেভেলপ করছি, আলটিমেটলি উই আর কিলিং আওয়ারসেলফ। মানে সেকেন্ড তাই এখানে সবার কালারফুল ড্রেস আছে, তো বেসিক্যালি কালারফুল ড্রেস তৈরি করতে কিন্তু ডাইস ইউজ করতেই হয়। অ্যাপার্ট ফ্রম দিস ডাইস আরো অনেক জায়গায় ইউজ হয়। আমি আজকে আমার কালকেটা রিসেন্টলি রিও প্রবেশ ছিল, বাড়িটা রং করেছিলাম কয়েকদিন আগে, এই আবার পেইন্ট ইউজ করেছি, পেইন্টিং এর লোক ধুচ্ছে, তুই আবার সেই জলেই যাচ্ছে। তো দিস ইজ ওয়ান টাইপ অফ অর্গানিক পলিউটেন্ট রাদার দ্যান মাইক্রো পলিউটেন্ট। Personal care products, all girls who are present here along with boys, everyone will use this key. Hair gel থেকে লিপস্টিক থেকে স্কিন ক্রিম থেকে এভরিথিং, these all fall under this personal care product, and among them this triclosan, এটা ডিকম্পোজ হয় না। আজকের টপিকটা আমি বেসিক্যালি ফোকাস করব ফার্মাসিউটিক্যাল। তাহলে কোনো সারপ্রাইজ হবে, ফার্মাসিউটিক্যাল তো আমি মনে করি ফার্মাসিউটিক্যাল মানে কি? ওষুধ। আমরা ওষুধ খাই কি জন্য? নিজেদের রোগ সারানোর জন্য। But now I am telling that pharmaceuticals are also micropollutants. দেখুন, ওষুধগুলো ডিজাইন করা হয় ভেরি স্মল কোয়ান্টিটি মিলে গেলেই আমাদের শরীরের মধ্যে একটা অ্যাকশন হবে, we get কিওর। সেম কোয়ান্টিটি যদি আমার দরকার নেই, আমি যদি ওষুধটা আমার শরীরে যদি ঢুকে যায় তাহলে কি হবে? প্রবলেম হবে। লাইক আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল খাওয়া উচিত, এই প্যারাসিটামল আমি খাচ্ছি হচ্ছে অন্য ওষুধ, প্রবলেম হবে। আমি তো জানি না জলটা খাচ্ছি কি। এই মাইক্রোপলিউটেন্টস আর দিস অর্গানিক কেমিক্যালস, এই অর্গানিক কেমিক্যালস গুলোকে বায়োলজিক্যাল সিস্টেমে ডিকম্পোজ করা যায় না। জেনারেলি যে আমাদের সিস্টেমস গুলো আছে সেগুলো পরে ডিল করছি, ওগুলো ডিকম্পোজ করতে পারে না। তো এটা নিয়ে আজকে আমাদের টপিক। So some aspects you can see in the pictures that exist in pesticides research করতে দেখো ক্যানালে চলে যায়।
এই একটা স্টোরি বলি রিসেন্টলি এই জিনিসটা পড়া ফ্যাক্টরি ড্রাগ ফেটেন্স থাউজেন্ডস অফ কালচার আমাদের গ্রামের দিকে বা এখানে গরু আছে তো অনেক গরুদের রোগ হলে কোয়াক ডাক্তারকে ডাকি অনেক সময় ডাক্তার ভেটেরিনারি ডাক্তার আমরা পাই না তো কোয়াক ডাক্তার এলে কি ইনজেকশন দেয় বা কি ওষুধ দেয় অনেক সময় দেখো ওরা অনেক সময় ডাইক্লোফেনাকের ইনজেকশন পুশ করে কাউ বাফেলো হোয়াটএভার ক্যাটেল কি হয় আলটিমেটলি কোনো কারণে যদি ওই গরুটা বা কেউ মারা যায় কি হয় আমরা ওটাকে সিম্পলি ডাম্প করি হয় নদীর পাশে বা কোনো একটা জমিতে ডাম্প করে দিই আরেকটা দিনে যদি ডাম্প করে দাও তাহলে নেক্সট স্টেজটা কি হতে পারে তোমাদের আইডিয়া জোরে বলো ও একটা ডিকম্পোজ হবে কিন্তু ইট টেক টাইম অ্যাপার্ট ফ্রম দ্যাট ফার্স্ট আর জানো কি হ্যাঁ পশুরা তারা পাখি কোন পাখি ভালচার একটা টাইমে দেখবে পুরো ডেড বডি থাকতো উপরে ভালচারটা ঘুরতো ইগলরা ঘুরতো এখন আর পাওয়া যায় না দ্য রিজন ইজ দিস ডাইক্লোফেনাক এই ক্যাটালসের মধ্যে থাকে একটা টাইমে ওই ভালচাররা এসে ওই ওষুধগুলো খেয়েছে খেয়ে সঙ্গে সঙ্গে সাইড এফেক্টে দে আর নাও এক্সট্রিম যারা মারা গেছে এন্ড দিস ইজ এ ভেরি অ্যালার্মিং সিচুয়েশন আমি রিসেন্টলি সুন্দরবন ঘুরতে গেছিলাম গত বছর আমি যখন নদীতে যখন যাচ্ছিলাম দেখছিলাম তিনখানা আমি মিনিমাম অ্যানিমাল কার্কাসেস পেয়েছিলাম এখানে সিম্পলি ফ্লোট করছে বাট देयर ইজ নাও নো ওয়ান টু ইট কেউ ওটা খাওয়া হতো না সো দিস ইজ দ্য মোস্ট হার্মফুল ফার্মার পলিউটেন্স কিলিং 23 লাখ ফিশ মানে এতগুলো মাছ মারছে and we are not aware of this আমরা জানি ওষুধ মানে আমরা খাচ্ছি আমরা হ্যাপি আছি বাট নট দ্যাট there is a side effect of that how it is coming একটা টপিক বলছিলাম তাই একটি কথা কি অবস্থা এখানে এশিয়ান রিভার্স আর টার্নিং ব্ল্যাক অয়েল স্পিলস তো আমার সেকেন্ডারি ইস্যু আছে অয়েল নিয়ে একটু আগে একজন বলছিলাম অনেক কিছু বলেছেন অয়েল নিয়ে ফোরবে আমি এখানে কি করছি না টপ 20 টক্সিক personal care to avoid you read the article পড়তে পারবে বুঝতে পারবে যে chemical you are using every day to make yourself beautiful either they are very beautiful for you or they are harming you read them before you use it okay চল next thing আমি একটা দুটো ফার্মাসিউটিক্যালস এর বেসিক্যালি ডিল করব কারণ আমরা এই দুটোকে তিনটেকে স্টাডি করেছি তো আমরা দুটো স্টাডি করেছি তো আমাদের রিপোর্ট আছে তাহলে আমি এটা নিয়ে বলবো ফার্স্ট হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কারণ যদি ব্যথা হয় আমরা যদি হসপিটালে না দিই এমনি ডাক্তারখানাও দিই দেখবে ওরা একটাই ওষুধ দেয় আইদার আইবুপ্রোফেন বা ডাইক্লোফেন দে আর পেইন কিলারস এটা ব্যথাটাকে মেরে দেয় কিন্তু এগুলো খুবই ভালো ওষুধ তাই দিই সেই যে সাইড এফেক্টস হয় কি সাইড এফেক্টস একটু আগে বলছিলাম বালজাস so these are very good medicines in terms of treating mild fever reducing pain and inflammation similarly আরেকটা অ্যান্টিবায়োটিক তোমার দুদিন তিন দিন জ্বর হলো তুমি ওষুধ খান ডাক্তারের কাছে গেলে ওটা টেস্ট দেবে টেস্টের সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক চার্জ করবে আইজিথ্রোমাইসিন চার্জ করবে কিছু কিছু ফর এক্সাম্পল মেয়েদের গার্লসদের যারা টয়লেটে যায় আনহাইজেনিক টয়লেট ইউজ হলে একটা খুব রোগ অনেকেরই হয় ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওটার জন্য যে মোস্ট প্রেসক্রাইবড যে মেডিসিন সেটা হচ্ছে সালফামিথক্সাজোল এই কেমিক্যালটা মাথায় রেখো আমি একটু পরে বলবো ঠিক আছে সালফামিথক্সাজোল এন্ড দিস অ্যামোক্সিসিলিন দিস আর দ্য কেমিক্যালস which are extensively used আমরা রেগুলার ইউজ করি আর প্রত্যেক বাড়িতে এখন খাই so why pharmaceutical contamination is harmful তাদের সময় বলছিলাম pharmaceutical is harmful and why metabolized and mineralized are extremely low concentration মানে এটা যদি এমনি রেখে দাও জলের মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম দিলে ওটা ডিকম্পোজ করতে পারে না অনেক কম অ্যামাউন্ট ডিকম্পোজ হয় এমনি ওপেন এনভায়রনমেন্টে রাখলেও খুব কম অ্যামাউন্ট ডিকম্পোজ হয় তো আলটিমেটলি এটা থেকেই যায় ডিকম্পোজ হয় সেকেন্ড থিং লং লাস্টিং কন্টাক্ট উইথ মাইক্রো অর্গানিজম ফর এক্সাম্পল একটা জলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজমগুলো আছে তার মধ্যে তুমি কি করলে এই ওষুধগুলো রেখে দিলে ও ওর মধ্যে থাকতে ফর এক্সাম্পল আমি অক্সোফ্যাক্সিন বলে একটা অ্যান্টিবায়োটিক একটা জিন এইখানে কি কি ব্যাকটেরিয়া আছে সেনসিটিভ স্টেট যেটাই অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে সঙ্গে মরে যাবে গ্রিনটা আর রেডটা হচ্ছে যে ওর সঙ্গে থেকে নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে ফর এক্সাম্পল মসকিটো আমরা আগেরটা দিনে জানবো ছোট গুডনাইট জ্বালালে মশা ফেলিয়ে দেবে এখন গুডনাইট অ্যাডভান্স ওটাও মশা যাচ্ছে না কেন দে হ্যাভ অ্যাডাপ্টেড দেমসেলফ এইখানে রেড কালার যে ব্যাকটেরিয়াটা this not bacteria this microorganism adapted itself according to that antibiotic এবার কি হবে আমি যে অ্যান্টিবায়োটিক চার্জ করব এরা মরে গেল কিন্তু এই সার্ভাইভ করে গেল
এই সার্ভাইভ করে গেল মানে কি এরপর কি করবে? এই সার্ভাইভ করে গেল, বেঁচে গেল, রাজা হয়ে গেল, কি করবে? নাও ইট উইল লে ইটস ওন ফ্যামিলি। কিভাবে করবে? আরো নিজের সাম্রাজ্য বাড়াবে। অনেকগুলো হয়ে গেল, এবার অনেক বেড়ে গেছে, এবার না, এবার আমরা রাজা। এরপর কি করব? আমরা এবার যারা যারা এই সবুজ রঙের স্টেট তাদেরকে ইউজ করব, তাদেরকেও আমদানি বাড়ানোর চেষ্টা করব। সো দে উইল নট ইউজ। সো আলটিমেটলি আমরা যতই অ্যান্টিবায়োটিক খাই না কেন আমাদের রোগ সারবে। দ্যাট ইজ হোয়াট WHO বারবার বলে, অ্যান্টিবায়োটিক খেও না। আমাদের ইন্ডিয়াতে ব্যান না, বাট অ্যাব্রড অনেক জায়গায় ব্যান। তো WHO বলছে it declared antimicrobial resistance as among top 10 global health threats. একটা রিপোর্ট বলি, ইন্ডিয়াতে আছে স্টাডি ফাইন্ডস হাই অ্যান্টিবায়োটিক লেভেলস ইন যমুনা রিভার। এর কত লেভেল আমি পরের স্লাইডে দেখাচ্ছি। নাও বিফোর দ্যাট, এবার তোমরা জিজ্ঞাসা বলতে পারো যে স্যার তারা আমরা যেটা খাচ্ছি জল যে সিভিক প্ল্যান্ট থেকে আসছে সেটা কি পিওর নয়? ভার্চুয়ালি পিওর, বাট 100% নয়। কিভাবে? ট্রিটমেন্ট প্রসেসে কি থাকে? আমি যদি একটা লোকাল একটা ছোট সিস্টেম, আমি সিভিক প্ল্যান্ট দিতে দাও, বাড়িতে যদি আরো নাও, কি থাকে? মানে একটা গুগল থেকে একটা ছবি নাও, অ্যামাজন থেকে, কি থাকে? 10 গ্রাইন্ডের আরো সিস্টেম, আরো মানে রিভার্স অসমোসিস। তো রিভার্স অসমোসিস থেকে জলটা পিউরিফাই করবে। সেকেন্ড ইউভি মানে এটা কি হবে? ইউভি তে কি ট্রিটমেন্ট হয়? মাইক্রো অর্গানিজম গুলো মানে ইউএফ মানে আলট্রা ফিল্ট্রেশন। এটা বেসিক্যালি ফিজিক্যাল মেথড, মানে সেডিমেন্টেশন একটা থাকে, যে সেডিমেন্টেশন পরে ফিল্টার করলাম, বা ন্যানো ফিল্টার লাগালাম। ন্যানো ফিল্টার লাগালে কি ছোট ছোট যে দানা আছে, ভেরি স্মল ন্যানো পার্টিকলস, বা খুবই সরু সরু যে নিউট্রন, সেগুলো ফিল্টার হয়ে গেল। বাট ঠিক আছে, পুরোটা কি গেল না? টিডিএস কন্ট্রোল, এটা কি করবে? টোটাল ডিসলভ যে সল্ট সেগুলো কন্ট্রোল করবে। কিন্তু কোন জায়গায় দেখতে পাচ্ছ অর্গানিক কম্পোনেন্টস কে রিমুভ করছে? নো, দিস ইজ দ্য অ্যানাটমি। ইন ফ্যাক্ট আমরা যে বাড়িতে ওষুধ কিনি, কি হয়? এক্সপায়ারি ডেট হয়ে গেলে ফেলে দিই। ফেলে কোথায় দিই? ডিকম্পোজ করি, ময়লাওয়ালা এসে নিয়ে গিয়ে আবার সেই ডাম্প করে রিভারে কাছে। তুমি একটু এক ক্যাটালিসে বলছিলাম, ক্যাটালিসে তুমি ইনজেকশন করলে সেটাও কি ডিকম্পোজ হচ্ছে? এভরিথিং ইজ গোইং এন্ড অ্যাক্টিভেটিং হিয়ার সিভেজ প্ল্যান্ট ট্রিটমেন্ট। দিল্লি একটা রিপোর্ট দিয়েছিল কয়েকদিন আগে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ওনারা বলেছেন only 60% water is treated, rest 40% is not treated. So now you can understand, তোমার বাড়িতে যে জলটা আছে 60% is treated, but WHO বলছে এই টেকনিক বাদ দিয়ে যদি নতুন একটা টেকনিক আনা যায় তাহলে কিন্তু আমাদের 80 থেকে 90% ট্রিটমেন্ট হতে পারে। So what are the existing treatment procedures available? One is physical method, biological treatment. Biological treatment এর প্রবলেম কি? এটা খুব ভালো ট্রিটমেন্ট কিন্তু, কারণ কি বায়োলজিক্যাল বেস তো। এর একটা প্রবলেম আছে, যদি আমি একটা ল্যাবরেটরি সেটআপ করি সেখানে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা যায়, এর এক্সপেন্স অনেক বেশি। এর জন্য কি করতে হবে? এমন মাইক্রো অর্গানিজম নিয়ে আসতে হবে যে বাতাস থেকে অক্সিজেন নেবে, অক্সিজেন নিয়ে এই অর্গানিক কম্পাউন্ডকে ডিকম্পোজ করবে। বাট এই সেটআপটা করা ইজ ভেরি এক্সপেন্সিভ। Then we have adsorption technique. বিশ্বাস করো, adsorption technique is one of the best techniques available still today. কি করে? যে কোনো কার্বন চার্ট নাও বা কোনো একটা adsorption সাইট, যেখানে প্রবলেম হচ্ছে adsorption সাইটে মানে কি? adsorption মানে জানো? সাপোজ একটা কেমিক্যাল এখানে আছে, তুমি এমন একটা জিনিস বানালে যার এখানে কোনো একটা হোল থাকলো বা ক্যাভিটিস থাকলো, সেই ইম্পিউরিটিটা এমন একটা সেখানে ঢুকে যেতে পারে, এটা একরকম adsorption হলো। আরেকটা adsorption হতে পারে এমন একটা জিনিস বানালে যার মধ্যে কিছু অর্গানিক কম্পোনেন্ট বা কিছু কম্পোনেন্টস থাকলো, যার সঙ্গে যে পলিউটেন্ট তার একটা ইন্টারঅ্যাকশন হতে পারে, সেই দুজনে যদি কি স্টিক করে যাবে কোভ্যালেন্ট বন্ড, then it can remove. This is one way we can remove. This is adsorption technique. আর্সেনেট রিমুভ করার জন্য এটা অনেকটা টেকনিক ভালো। প্রবলেম কি? একবার অ্যাবজর্ব হয়ে গেল, একটা ফিল্টার রডে অ্যাবজর্ব হয়ে গেল, এবার ওটাকে ফেলতে হবে তো, কোথায় ফেলবে? সেই আবার গিয়ে ডাম্প করবে, তো আবার সেই রিমুভ। So basically this is the problem. So WHO বলছে apart from this method, এই মেথড থাকবে, এই থাকার সত্ত্বেও আরেকটা মেথড অ্যাড করো, and that is known as advanced oxidation process. And it is saying if we employ this advanced oxidation process, তাহলে আমরা 80-90% water purify করতে পারবো। never 100% রিচ করতে পারবো না, 80-90% আমরা রিচ করতে পারবো। So what is this অ্যাডভান্স অক্সিডেশন প্রসেস? তোমরা অনেকেই জানো, এই প্রসেসে হচ্ছে জেনারেলি আমাদের মেইন মোটিভ হচ্ছে হাইড্রক্সিল র্যাডিক্যাল জেনারেট করা। এই হাইড্রক্সিল র্যাডিক্যাল যদি জেনারেট করতে পারি
যেগুলো অর্গানিক মলিকিউল যদি থাকে তার সঙ্গে রিঅ্যাক্ট করে ফার্দার ওটাকে ডিকম্পোজ করতে পারে। দিস ইজ ওয়ান স্ট্র্যাটেজি। So what type of advanced oxidation process reported? যদি আমি কেমিক্যাল প্রসেস ধরি, এখানে তিন রকমের প্রসেস আছে। লাইক ওজোন দিয়ে কিন্তু জলের ট্রিটমেন্ট তোমরা হয়তো শুনেছো, the ozone purified water. The problem with ozone is it's very expensive. Second, ozone is not good for lungs. It will one way or the other way it will damage your lungs. তোমার lungs কে damage করবে। So ozone process is not considered. Now you move to another one, H2O2, hydrogen peroxide, is the very easily available, অনেক সস্তা। কিন্তু H2O2 একা একা না প্রকাশ করতে পারবে। Third process, ozone and H2O2 mix করো, সে again ozone আসছে। Last but not the least, the most important and which is এখন স্টাডি হচ্ছে লাস্ট 10 decades, that is known as a combination of iron and H2O2. Iron and H2O2 combination করলে কিরকম কেমিস্ট্রি হয়? Come on. হ্যাঁ, কোন কেমিস্ট্রি কি বলে? আয়রন আর H2O2 রিঅ্যাক্ট করে, পেন্টন কেমিস্ট্রি। ঠিক আছে, ওকে। এটা এই প্রসেস যদি ডেভেলপ করা যায়, এই প্রসেস যদি আপনি ইউভি চেম্বার অ্যাড করা যায়, মানে ফটোকেমিক্যালি আমার পার্টিকুলার সিস্টেম বিন্দাস হয়ে যাবে। ঠিক আছে, সো দ্যাটস হোয়াট all about it. Ozone what happens is that we all water সঙ্গে ওজোন রিঅ্যাক্ট করে হাইড্রোক্সাইড রাইডার তৈরি হয়, সেটাই অর্গানিক কম্পাউন্ডকে অক্সিডাইজ করে। আর ইউভি বেস আর কিছু একটা আছে, এটা আমি স্কিপ করলাম ফর ইওর গাইস বিকজ ইটস সেমিকন্ডাক্টর বেস। আমি জেনারেল যেটা এখন মোস্ট accepted মেথড সেটা হচ্ছে পেন্টন প্রসেস। এখানে কি হয়, H2O2 সঙ্গে আয়রন রিঅ্যাক্ট করলে আয়রন 3 তৈরি হয় এবং হাইড্রোক্সাইড রেডিক্যাল and OH minus. This hydroxyl radical is the main oxide. এই হাইড্রোক্সাইড রেডিক্যালটা অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে কম্বাইন করে ওটাকে ডিকম্পোজ করে। এই যে অর্গানিক কম্পাউন্ড যতগুলো দেখিয়েছিলাম না, সবকটাতে একটা বেনজিন রিংয়ের মতো রিং আছে। ওইটা যদি হাইড্রোক্সাইড করতে পারি, তার পরের স্টেপটাই ভেঙে যায়। এই যে একটা বেনজিন রিং, এটাই যে হাইড্রোক্সাইড করলে ভেঙে গেল। এটা যখন ভেঙে গেল, now it is not a positive. So that is the main motive of this work. তাহলে সবথেকে সস্তা জিনিস, কিন্তু এখানে প্রবলেম আছে। কি প্রবলেম? এই সিস্টেমে OH মাইনাস তৈরি হয়। যদি হোমোজেনাস সিস্টেমে যায়, ক্লাসিক্যাল পেন্টন প্রসেস যদি দেখি, এখানে কি হয়, আমি কি বললাম, OH মাইনাস তৈরি হয়। এবার এখানে সিস্টেমে আয়রন 3 আছে, OH মাইনাস আছে, কি তৈরি হতে পারে? বেসিক মিডিয়াম, OH মাইনাস আয়রন আছে মানে বেসিক মিডিয়াম, আয়রন 3 আছে, কি তৈরি হবে? Ferric hydroxide. So that's what is formed. Iron 3 hydroxide precipitate pouring. Along with that formation of a iron 3 hydroxide का আরেকটা নাম হলো iron sludge. এই iron sludge যে তৈরি হলো, আমি এটাকে রিমুভ করার জন্য আমাকে আবার এনার্জি দিতে হবে, আবার নতুন টেকনোলজি ডেভেলপ করতে হবে। সো হোমোজেনাস প্রসেস এর বিশাল বড় ডিফারেন্স, বহুত বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড থিং, লিমিটেড pH range। পেন্টন প্রসেসটা সবথেকে ভালো কাজ করে 2 থেকে 4 pH এর মধ্যে। বেসিক্যালি লেখা আছে 2 থেকে 5, 2 থেকে 4 pH সবথেকে ভালো কাজ করতে পারে। সে এই pH তোমরা যদি আরো প্রথমে কিনে থাকো, দেখবে ইউনিটের লাস্টে আরেকটা ইউনিট দেওয়া থাকে, কপার, আরেকটা থাকে জানো, অ্যালকালাইন। টেস্ট অফ ইট প্রবলেম। তার মানে কি, যদি ভালো আরো ডেভেলপ করতে হয়, আমি ওই pH 2 থেকে 5 মানে কি, তো লো pH, বাট উই নিড অ্যালকালাইন মানে নিয়ার টু 7 to 8। ওই pH নিয়ে যেতে তাহলে পেন্টন তো কাজ করবে না বাবা, এখানেই প্রবলেম। সো দ্যাটস দ্য প্রবলেম ইন পেন্টন প্রসেস। অ্যাপার্ট ফ্রম দ্যাট अनदर প্রবলেম, এটা তোমরা ভালো বুঝতে হবে না, পুয়ার সেলেক্টিভিটি। মানে তুমি যে দিলে এই কেমিস্ট্রির মধ্যে যা অর্গানিক আছে সবটাকে ভেঙে দিতে পারো। আমার কাছে কিছু অর্গানিক কম্পাউন্ড তো দরকার, সেটা যদি না বলবো যে ভেঙে দেবে, প্রবলেম না। সো দ্যাটস দ্য প্রবলেম। সো এর এগেইনস্ট আরেকটা কেমিস্ট্রি ডেভেলপ হয়, মাদার নেচার। আই কল ইট মাদার নেচার। মাদার নেচার আমাদের শরীরের মধ্যে অনেক এনজাইম ডেভেলপ করেছে, যেটা না মানে বিশাল বড় ক্যাটালিস্ট সিস্টেমকে হার মানিয়ে দেবে। সেটাকে বলা হচ্ছে নন হিম আয়রন এনজাইমস, আয়রন বেসড এনজাইমস, যেটা অনেক রকমের অক্সিডেশন করতে পারে। তোমরা যদি কেমিস্ট্রি পড়েছো তো ইপক্সিডেশন নাম শুনেছো? আমাদের শরীরের মধ্যে এনজাইম আছে যে অটোমেটিক ইপক্সিডেশন করতে পারে, হাইড্রোক্সিডেশন করতে পারে। কিন্তু তোমরা যখন এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করবে, হেভি মেটাল দিয়ে করতে হয়, কি কেমিক্যাল ইউজ করতে হয় বা ইউজ করতে অসমিক টেট্রাঅক্সাইড। বাট আমাদের শরীরে এনজাইমগুলো আছে, এটা অ্যাম্বিয়েন্ট কন্ডিশন, রুম টেম্পারেচার এসব কাজ করতে পারে।
সো ওই কেমিস্ট্রিটাকে চিন্তা মাথায় রেখে একটা কেমিস্ট্রি ডেভেলপ করা হয় যেখানে এরকম লিগেন্ড ডিজাইন করা হয়, তার আয়রন কমপ্লেক্স বানানো হয়। সেই আয়রন কমপ্লেক্সটা দিয়ে অক্সিজেনটাকে নিয়ে বা H2O2 কে নিয়ে অক্সিডেশন করা যায়। এরকম প্রসেস যদি করা যায়, এই প্রসেসগুলো খুব সিলেক্টিভ হয়। বেস্ট the most important thing is they are having high selectivity, এরা কন্ট্রোলড ওয়েতে কাজ করে, ওই আনতাবলি কাজ করে না। কারণ যেটা দেখবে এটা স্পেসিফিক হাইয়ের সঙ্গে রিঅ্যাক্ট করে রিঅ্যাকশন করে। তো they are selective, they have a wide pH range, এই লিগ্যান্ডগুলো হাইলি স্টেবল ইন দিস মিডিয়াম। সেটা অ্যালকালাইন মিডিয়ামে যেতে পারে, অ্যাসিডিক মিডিয়ামে এটা কিন্তু ডিকম্পোজ করে, এটা একটা বিষয়। থার্ড থিং, কোনো হাইড্রোক্সাইড তৈরি হবে না, কারণ এই আয়রনের সঙ্গে নাইট্রোজেনের কোঅর্ডিনেশনটা খুবই স্ট্রং, এই আয়রনটা ছেড়ে যাবে না। সো দিস ইজ ভেরি স্টেবল। বাট প্রবলেম একটা, হোমোজেনিয়াস সিস্টেম একবার কাজ করতে আর কাজ করতে ভালোবাসে। আর একটা ইন্ডাস্ট্রিতে হোমোজেনিয়াস সিস্টেম খুব বেশি অ্যাপ্লিকেশন হয়, তখন লাগে হচ্ছে হিটেরোজেনিয়াস সিস্টেম। তো কিভাবে একটা হোমোজেনিয়াস সিস্টেমকে হিটেরোজেনিয়াস করা যায়, সেটা হচ্ছে মোটিভ অফ বথ। যদি আমরা এই হোমোজেনিয়াস সিস্টেমটাকে একটা হিটেরোজেনাস প্ল্যাটফর্ম, হিটেরোজেনাস মানে ধরো একটা সিলিকা প্ল্যাটফর্ম বা সিএনটি কার্বন ন্যানোটিউব বা কার্বন সালফেট এর মধ্যে যদি লাগাতে পারি, তাহলে একটা হোমোজেনাস সিস্টেম হিটেরোজেনাস হবে এন্ড ইন্ডাস্ট্রিয়ালি আমরা ইউজ করতে পারবো। দ্যাটস দ্য নেক্সট টপিক, we need to develop efficient methodologies, যেখানে আমরা কি করতে পারি, একটা হোমোজেনাস সিস্টেমকে, ধরো এই একটা হোমোজেনাস সিস্টেম যেখানে এই লিগেন্ড গুলো আছে, এটা হচ্ছে আয়রন সেন্টার আর এই লিগেন্ড কমপ্লেক্স, একটা সলিড সাপোর্টে লাগিয়ে দিলাম and it has to be stable, খুব রোবাস্ট স্ট্রাকচার হতে হবে আর ডিকম্পোজ করবে না। তাহলে আমরা একটা হিটেরোজেনাস ক্যাটালিস্ট ডেভেলপ করতে পারবো, যেই ক্যাটালিস্টটা অর্গানিক কম্পোনেন্টসকে ভাঙতে পারে। দ্যাট ইজ আওয়ার মোটিভ, কিভাবে ভাঙা যায় অর্গানিক কম্পোনেন্টস, বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল ইন দিস কেস। উইথ দিস মোটিভ we synthesize silica nanoparticles, আশা করি ন্যানোপার্টিকেলস সম্বন্ধে আইডিয়া আছে। এই সিলিকা ন্যানোপার্টিকেলস তৈরি হয়েছে ইন দ্য ফলোইং স্টোবাস মেথড, যেখানে টেট্রাইথাইল অর্থোসিলিকেটকে নেওয়া হচ্ছে ইন দ্য জল এবং বেসিক কন্ডিশনে এরকম সাদা ধবধবে পাউডার তৈরি করে। ঠিক আছে, এই সাদা ধবধবে পাউডার এবার আমাকে কি করতে হবে, সলিড সাপোর্ট পেয়ে গেলাম, আমাকে এবার আয়রন লিগ্যান্ড আর ওই লিগ্যান্ডটা বানাতে হবে। সেই লিগ্যান্ড বানানোর জন্য এরকম একটা লিগ্যান্ড বানাই আমরা, একটা অর্গানিক ট্রান্সফরমেশন আছে। এই লিগ্যান্ডটাকে ডিফারেন্ট প্রসেস দিয়ে বানিয়ে এই সিলিকাতে লাগানোর জন্য সিলিকনের একটা ডেরিভেটিভ লাগানো হয়, অ্যাপেন্ড করি নিট। যখন আমি হাইড্রোলাইজ করি এই ইউনিটটা সিলিকা কি হচ্ছে, সাদা জিনিসটা কি কালার, এটা হালকা ব্রাউন। সো এইটা থেকে যেগুলো স্টুডেন্ট যদি কাজ করবে আর বাবা কিছুটা চেঞ্জ হয়েছে, তো কি চেঞ্জ হয়েছে সেটা আমরা জানি না, সেটা দেখতে হবে। তো টু আন্ডারস্ট্যান্ড দ্যাট whether আমার এই জিনিসটা তৈরি হয়েছে কিনা, আমরা একটা কেমিস্ট স্টাডি করি বাই এনএমআর স্পেক্ট্রা। এনএমআর পড়েছো কিছু, তোমাদের মধ্যে কেউ কেউ এনএমআর পড়েছো? তো এনএমআর এর মাধ্যমে আমরা এই লিগ্যান্ডগুলোকে ক্যারেক্টারাইজ করি, আর আমরা দেখেছি ডেফিনেটলি এই লিগ্যান্ডগুলো তৈরি হয়েছে। তাহলে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি কারো কোনো প্রবলেম নেই, এগুলো ডেফিনেটলি তৈরি হয়। এই যখন তৈরি হয়ে গেল, এইটাকে আবার আয়রনের সঙ্গে রিঅ্যাক্ট করে কমপ্লেক্স বানাবো। তাহলে আমরা এটা হচ্ছে ক্যাটালিস্ট, সিলিকা আছে সলিড সাপোর্ট, ন্যানো পার্টিকেল, ন্যানো লেভেলে কাজ করবে। এই ইউনিটটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, যেখানে ক্যাটালিস্টটা কাজ করবে অক্সিজেন বা ইনপুটের প্রেজেন্সে রিঅ্যাক্ট করে ভাঙবে। এর ক্রিস্টাল স্ট্রাকচার আমরা ডেভেলপ করব। কিন্তু প্রবলেম এখানে একটা, যদি আমি দেখতে চাই যে কি তৈরি হয়েছে, এটা সাদা ধবধবে দেখেছিলেন তো, আমরা ছবিতে দেখতে চাই, আর যেটাকে বলা হয় মাইক্রোস্কোপি, ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপি, হাই রেজোলিউশন ইলেকট্রন মাইক্রোস্কোপি যখন দেখবে, তখন যদি টেন যদি করি, ছবি এরকম আসে, গোল 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 বল, মানে সিলিকন তৈরি করেছিলাম সেটা কিন্তু গোল 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 বল 200 ন্যানোমিটার সাইজ। এগুলো যখন তৈরি করলাম সেগুলো কিন্তু গোল গোল বল, কিন্তু ডিফারেন্স বোঝা যায় না। তো ডিফারেন্স বোঝার জন্য আমরা কি করি, একটা ছোট একটা জিনিস করি, এই সেম কেমিস্ট্রিতে আমরা কার্বন ন্যানোটিউব করি। কার্বন ন্যানোটিউবের কালার, যখন সিলিকন সাদা দেখাচ্ছিলাম, কার্বন ন্যানোটিউবের কালার হচ্ছে ব্ল্যাক। কার্বন ন্যানোটিউবের উপর আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করলাম, দেখছি আবার কালোই তৈরি হচ্ছে। আগেবার তোমরা বলে বা কি সাদা, সাদা থেকে ব্রাউন হলো, কিছু তো চেঞ্জ হয়েছে। যদি আমি কালো নেই, কালোর সঙ্গে কালোই, তাহলে বুঝবো কি করে কালো ছিল কালোই থাকবে। তার জন্য আমাদের কিছু অ্যাডভান্স স্পেকট্রোস্কোপি চুজ করতে হবে, যেখান থেকে দেখতে পারবো যে কিছু তৈরি হয়েছে। ওর মধ্যে একটা হচ্ছে টিজিএ। টিজিএ মানে হচ্ছে থার্মাল ডায়োমেট্রিক অ্যানালাইসিস, এটা তোমাদের বেসিকেও আছে। ঠিক আছে, কি হয় এখানে,
আমরা স্টাডি করি টেম্পারেচার বাড়ালে ওয়েট কতটা লস হয়। ঠিক আছে, একটা সাধারণ কোশ্চেন জিজ্ঞাসা করছি। আগে তোমার ছিল হচ্ছে খুব সিম্পল কোশ্চেন, এই যে ছিল সিলিকা, ধরো এটা ধরো ওয়েট আছে 5 মিলিগ্রাম, যদি এটা লাগে এর ওয়েটটা বাড়বে কি কমবে? আগে সিলিকা ছিল এরকম, তার মধ্যে এরকম একটা জিনিস লাগবে, বাড়বে না কমে যাবে? ওয়েট বাড়বে। এটাই আমরা টিজিতে স্টাডি করতে পারি। প্রথমে সিলিকায় কার্বনের কারণ যেই ওই লিগেন্ডটা লেগে গেল, কি হলো দেখো নিচে এতটা ডিসপ্লেস বেড়ে গেল, মানে ওয়েট আরো বেশি বেড়ে গেল, মানে ওয়েট আরো লসটা বেড়ে গেল, তার মানে ডেফিনেটলি কিছু একটা লেগেছে ওখানে। দ্যাটস হোয়াট টিজি বলে। আর এখান থেকে আমি কোয়ান্টিফাই করতে পারবো যে কতটা আমার ক্যাটালিস্টের ইউনিট আছে। এবার ওটা হয়ে গেল। এবার লোক জিজ্ঞাসা করতে পারে এর মধ্যে যে নাইট্রোজেন দিয়েছিলাম, আয়রন দিয়েছিলাম, এগুলো আছে কিনা, সেগুলো ডিটারমাইন করার জন্য কি করতে পারি? আমরা এক্সপিএস ইউজ করতে পারি একটা। এটা আমার বেস, আর অনেক আছে, আমি লিখতে দেখাচ্ছি। সিলিকা যখন ছিল এর কম্পোজিশনটা কি? সিলিকন আর অক্সিজেন। এক্সপিএস স্টাডি করলে দেখো সিলিকন বাড়ছে আর অক্সিজেন বাড়ছে, আর কিছুটা কার্বন বাড়ছে বিকজ ইথেনল থাকে, একটু হিউমিডিটি থাকে। যখন টিপিএল লাগালাম ওই লিগেন্ডটা নাইট্রোজেন পেয়ে গেল, তারপর যখন কি লাগালাম আয়রন, সিলিকা আছে, সালফার আছে, কারণ ট্রিপলেট আয়রন গ্রুপেস। সো দিস ইজ হোয়াট উই ক্যান স্টাডি ফ্রম ইট। আর একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, এই ট্রিপলেটের পিক পেয়েছি। সো দিস ইজ হোয়াট আবার ক্যাটালিস্ট তৈরি করে। ক্যাটালিস্ট তৈরি হয়ে গেছে, এবার আমরা কি করব? টেস্ট করব এই ক্যাটালিস্ট দিয়ে কি সত্যি সত্যি জল থেকে কোনো ফার্মাসিউটিক্যাল রিমুভ করতে পারবো। তো আমি যেটা দিয়েছিলাম আইবুপ্রোফেন, এই আইবুপ্রোফেনের মধ্যে আমি ক্যাটালিস্টটা দিলাম, নিয়ে আমি দেখতে চাইছিলাম কি আদৌ ডিকম্পোজ হচ্ছে কিনা। ওটা স্টাডি করার জন্য আরেকটা যন্ত্র ইউজ করলাম, এইচপিএলসি, হাই প্রেশার লিপিড ক্রোমাটোগ্রাফি। সেটা জানা দরকার নেই এখন, অনেক ছোট বাচ্চা তোমরা। কিন্তু ওটাতে দেখা যাচ্ছে যে এই কম্পাউন্ডটা ভেঙে ছোট ছোট কম্পাউন্ড। দ্যাটস হোয়াট ইট ইজ ক্লিকিং। তাহলে আমি বড় কম্পাউন্ডটাকে ভাঙতে পারি। দ্যাট ইজ দ্য রোল অফ দ্য ক্যাট। সিমিলারলি ওই যে ইউপিআই যে ইউজ হয় যে কেমিক্যালটা, দ্যাট ইজ সালফার উইথ অক্সিজেন, সেটাকেও আমরা ভাঙতে পারি। এটা হচ্ছে এইচপিএলসি দিয়ে আমরা চেক করতে। আর removal efficiency is 91%. It's very good. So this is one more thing. pH range 4 to 6. 7 ও ভালো কাজ করে, কিন্তু 7 এ গেলে 85% এটা করে। কিন্তু 6 অবধি দারুণ পারফরম্যান্স। So in all together, summarizing my talk, এই রিভারটা দেখতে দেখো বলতে পারবে এটা কোথাকার ছবি? ভালো নদীটার নাম যমুনা নদী। So this is what যদি আজকে আমরা যদি না অ্যাভয়েড করি, আমরা ফার্মাসিউটিক্যাল ডাউন করছি ভাবে কিছুদিন পর এরকম অবস্থা সব জায়গায় হবে। ঠিক আছে, WHO says that the global drinking water is going to be low. ঠিক আছে, এটা সবসময় মাথায় রেখো। আর আমি বলছি আরেকটা ছবি দেখাতে চাইবো, ওর আগে একটা অ্যাকনোলেজ তো করতেই হয়। আমি অ্যাকনোলেজ করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেখানে আমাকে চাকরি দিয়েছে, ওখানে 6 বছর আছি। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজিসি প্রজেক্ট, কিন্তু যন্ত্র যেটা দেখাচ্ছিলাম এইচপিএলসি, ওই যন্ত্র কেনার টাকা ইউজিসি দেয়নি, ওটা ডিএসসি সাব প্রজেক্ট থেকে পেয়েছিলাম। আর তো পুরো প্রজেক্টটা যেটা দেখালাম এই ছেলেটা করেছে, আর এই ছেলেটা নতুন পিএইচডি জয়েন করেছে। ও যেভাবে রাস্তা দেখিয়েছে ওর রাস্তায় চলছে, কিন্তু পুরো প্রজেক্টটা এই ছেলেটা করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর লিসেনিং। আপনারা যদি কোশ্চেন থাকে একটু হাত তোলো, আমি আছি। যে ওয়েস্ট হয় সেগুলো জলের মাধ্যমে আমাদের শরীরে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পোল্ট্রি ফার্ম কিংবা এগুলো আসতে পারে, যেমন পোল্ট্রির ক্ষেত্রে একটা মুরগিকে মানে ভালো ওয়েট গেইন করতে তাও 60 দিন লাগে, কিন্তু কিছু কিছু স্টেরয়েড ইউজ করা হয়। এখানে ছবি দেখিয়েছিলাম গরু, এখানে দেখা যাচ্ছে গ্রোথ প্রমোটিং মেডিসিন ওখানে দেওয়া হয়, সেখান থেকেও আছে। কারেক্ট।
তো কিছু কিছু স্টেরয়েড আছে যার জন্য 48 দিনের মধ্যে ওরা ওয়েট গেইন করে নেয়, তো সেগুলো আমরা কনজিউম করি। তো এক্ষেত্রে কি ওগুলো একটা জিনিস স্যার বলেছিলেন, দুটো জিনিস বলেছিলেন। একটা খুবই ইম্পর্টেন্ট কথা স্যার বলেছিলেন, তেল কোম্পানিতে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সালফাইড অক্সিডেশন। আমি ইন্টারভিউ দিচ্ছিলাম আইওটিএল এ, আমাকে এই কোশ্চেনটা স্যার জিজ্ঞাসা করেছিলেন, তোমার প্র্যাকটিস দেখে তুমি সালফাইড অক্সিডেশন করতে পারবে? হ্যাঁ, আমরা সালফাইড অক্সিডেশন করতে পারি। তোমার এই কোশ্চেনের উত্তরটাই আমি আসছি। স্যার আরেকটা কথা বলেছিলেন, খুবই ইম্পর্টেন্ট কথা। আসলে যখন পৃথিবী মাদার নেচার ডিজাইন করে, ও সবকিছু ব্যালেন্সই করে রেখেছে। আমরাই এটাকে নষ্ট করি, নষ্ট করে আবার টেকনোলজি আমরা নিজেরাই ডেভেলপ করছি। ইটস অল অ্যাবাউট বিজনেস, প্র্যাকটিক্যালি ওয়ার্ক করা। ঠিক আছে স্যার, তো এখানে তো আমরা মানে ডাইরেক্ট কনজিউম করছি, তো এগুলো থেকে একটু বাঁচার খাদ্য তো হচ্ছে না বাবা, আজকাল ক্যান্সার এত বাড়ছে কেন? Any other question? Any question? Yes. I'm requesting Dr. Anita Sheet to come up on the stage and we will be able to discuss your position. Thank you.